বন্ধুরা, ভাবুন তো আপনার সবথেকে কাছের বন্ধু আপনাকে বিপদে দেখে সাহায্য করার বদলে যদি আপনার পকেট থেকে শেষ সম্বলটুকু কেড়ে নিতে চায়, তবে তাকে আপনি কি বলবেন? ঠিক এই পরিস্থিতি এখন পাকিস্তানের। একদিকে আইএমএফ থেকে ভিক্ষা করে আনা $1.2 বিলিয়ন আনন্দ, আর অন্যদিকে চীনের $220 মিলিয়ন কড়া ধমক। চীন পরিষ্কার বলে দিয়েছে, বন্ধুত্ব পরে, আগে ক্যাশ টেবিলে করো। কিন্তু কেন হঠাৎ বেজিং এতটা নিষ্ঠুর হয়ে উঠল? কেন আয়রন ব্রাদারের সম্পর্কে আজ ফাটল? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে পাকিস্তানের ডাবল গেম তাদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং ভারতের জাতীয় স্বার্থে এটি কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে যেন ঈদের আনন্দ বয়ে যাচ্ছিল। কেন জানেন? কারণ দীর্ঘ টালবাহানার পর অবশেষে আইএমএফ তাদের জন্য $1.2 বিলিয়ন একটি বিশাল লোন বা ঋণের কিস্তি অ্যাপ্রুভ করেছে। পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার ভাবছিল এই টাকা দিয়ে তারা তাদের অন্তত কয়েক মাস দেউলিয়া হওয়া অর্থনীতিকে টেনে টুনে বাঁচাতে পারবে। কিন্তু সেই আনন্দের ওপর যেন এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়ে হাজির হয়েছে তাদের তথাকথিত হিমালয়ের চেয়েও উঁচু বন্ধু চীন। হ্যাঁ বন্ধুরা, ড্রাগন তার আসল রূপ দেখাতে দেরি করে। চীন স্পষ্ট ভাষায় ইসলামাবাদকে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের মাটিতে কাজ করা চীনা এনার্জি কোম্পানিগুলোর বকেয়া $220 মিলিয়ন পাওনা এখনই মিটিয়ে দিতে হবে। আপনারা এই হেডলাইনটা খুব ভালো করে দেখুন। এখানে একটা শব্দ লক্ষ্য করুন, আর্জ। কূটনৈতিক ভাষায় বা ডিপ্লোম্যাটিক ডিকশনারিতে যখন কোনো দেশ অন্য কোনো বন্ধুরাষ্ট্রকে আর্জ বা তাগাদা দেয়, তার মানে হলো অনুরোধের সময় শেষ, এবার সরাসরি চাপের পালা। বেজিং কেন হঠাৎ এত কঠোর হলো? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর জিওপলিটিক্যাল সিগন্যাল। আসলে বেজিং এখন আর ইসলামাবাদকে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছে না। চীন খুব ভালো করেই জানে যে পাকিস্তানের হাতে আইএমএফের এই টাকা আসা মানেই হলো তারা সেই টাকা দিয়ে পশ্চিমী দুনিয়া বা আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়বে। তাই পাকিস্তান এই টাকা অন্য কোথাও খরচ করার আগেই চীন পাওনাদার হয়ে দরজায় কড়া নাড়তে শুরু করেছে। এটা কোনো সাধারণ বিজনেস ডিল নয় বন্ধুরা, এটা হলো চীনের ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদের এক নগ্ন বহিঃপ্রকাশ। চীনের এই $220 মিলিয়ন দাবি পাকিস্তানকে এক চরম ধর্ম সংকটে ফেলে দিয়েছে। কারণ আইএমএফ যখন লোন দেয় তখন তারা শর্ত দেয় যে এই টাকা কোনো দেশের পুরনো ঋণ শোধ করার জন্য ব্যবহার করা হবে না। আর অন্যদিকে চীন বলছে টাকা না দিলে তারা পাকিস্তানের পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেবে। একদিকে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, অন্যদিকে চীনের ফিনান্সিয়াল প্রেশার। পাকিস্তান এখন আক্ষরিক অর্থেই শাঁখের করাত। চীন আসলে একটা কড়া বার্তা দিতে চাইছে, তোমরা হয়তো আইএমএফের থেকে ডলার পেয়েছো, কিন্তু মনে রাখবে তোমাদের অর্থনীতির আসল চাবিকাঠি কিন্তু শি জিনপিংয়ের হাতেই বন্দী। এই পাওনা আদায়ের চাপ আসলে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর এক বিশাল বড় আঘাত। বন্ধুরা, পাকিস্তান কি পারবে চীনের এই ঋণের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে? নাকি আইএমএফের এই $1.2 বিলিয়ন আসার আগেই চীনের পকেটে চলে যাবে? ভারতের ওপর এর কি প্রভাব পড়বে তা আমরা আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করব। বন্ধুরা, এবার আমাদের মনে একটাই বড় প্রশ্ন আসতে পারে, এই $220 মিলিয়ন আসলে কিসের টাকা? কেন চীন হঠাৎ এত মরিয়া হয়ে উঠেছে? মনে রাখবেন, এখানে এন্ট্রি হচ্ছে ইউইপি বা ইউনাইটেড এনার্জি পাকিস্তানের। এটি একটি চীনা মালিকানাধীন বিশাল এনার্জি জায়ান্ট যা পাকিস্তানের জ্বালানি ক্ষেত্রে একচেটিয়া প্রভাব বিস্তার করে রেখেছে। আপনারা এই হেডলাইনটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে ট্যাক্স টুডে পাকিস্তান পরিষ্কার বলছে যে চীন এখন ইসলামাবাদকে রীতিমতো প্রেশার বা চাপ দিচ্ছে এই বকেয়া মেটানোর জন্য। আসলে ইউইপি কোম্পানিটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে এবং আরব সাগরের উপকূলীয় এলাকায় গ্যাস উত্তোলনের কাজ করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, পাকিস্তান নিজের দেশের মাটি থেকে গ্যাস তুলেও তার দাম চীনকে সময় মতো মিটিয়ে দিতে পারছে না। এর পেছনে লুকিয়ে আছে পাকিস্তানের অর্থনীতির এক ক্যান্সার, যাকে বলা হয় সার্কুলার ডেট বা ঋণের এক অন্তহীন চক্র। পাকিস্তানের স্থানীয় গ্যাস বিতরণকারী কোম্পানি এসএসজিসি বা সুইস সাউদার্ন গ্যাস কোম্পানি সাধারণ মানুষের কাছ থেকে বিল সংগ্রহ করতে পারছে না। কেন? কারণ সেখানে গ্যাস চুরি এখন এক বিশাল সমস্যা। আর অন্যদিকে চরম বিদ্রোহের কারণে মানুষের বিল দেওয়ার ক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে।
শুধু তাই নয়, পাকিস্তান সরকারও তাদের ট্যাক্স রিফান্ড বা কর ফেরতের টাকা মাসের পর মাস আটকে রেখেছে। ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে। এই চীনা কোম্পানিটি এখন বিশাল লোকসানের মুখে দাঁড়িয়েছে এবং তারা ইতিমধ্যেই বড়সড় লে অফ বা কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে চীন এখন সরাসরি হুমকি দিচ্ছে যে যদি এই বকেয়া না মেটানো হয় তবে তারা গ্যাস উৎপাদন কমিয়ে দেবে। সহজ কথায় চীন পাকিস্তানকে হরকাচ্ছে এই বলে যে যদি তোমরা আমাদের পাওনা টাকা না দাও তবে তোমাদের দেশের মানুষের চুলা জ্বলা আমরা বন্ধ করে দেব। একজন ভারতীয় হিসেবে আমাদের এই ভূ রাজনৈতিক চালটি বোঝা খুব দরকার। পাকিস্তান একসময় তাদের দেশের মানুষকে সিপিইসির যে সোনালী স্বপ্ন দেখিয়েছিল, আজ সেই তথাকথিত গেম চেঞ্জার প্রজেক্টটি তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। চীনের এই আগ্রাসী বিনিয়োগ আসলে বিনিয়োগ নয়, বরং পাকিস্তানকে ঋণের জালে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার এক সুপরিকল্পিত ছক। বন্ধুরা, চীন যে পাকিস্তানের ওপর হঠাৎ এভাবে চটেছে তার পেছনে কি শুধুই এই $220 মিলিয়ন বকেয়া টাকা দায়ী? একদমই নয়। এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, বা যাকে আমরা বলতে পারি স্ট্র্যাটেজিক বিট্রেয়াল। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এখন তলে তলে ওয়াশিংটনের সঙ্গে পিরিত বাড়াচ্ছেন। বিশেষ করে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রত্যাবর্তনের পর থেকে পাকিস্তানের সাথে হোয়াইট হাউসের যোগাযোগ এখন তুঙ্গে। বন্ধুরা, বেজিং কিন্তু এই পরিবর্তনটা খুব ভালো চোখে দেখছে না। চীন এখন মনে মনে এক চরম আতঙ্কে ভুগছে। তারা ভয় পাচ্ছে যে গত কয়েক বছরে তারা যে অত্যন্ত গোপনীয় ডিফেন্স টেকনোলজি বা প্রতিরক্ষা প্রযুক্তি পাকিস্তানকে সরবরাহ করেছে, ইসলামাবাদ হয়তো তলে তলে তার ব্লুপ্রিন্ট আমেরিকার হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে অপারেশন সিন্দুরের পর থেকে যখন চীনা অস্ত্রের ব্যর্থতা গোটা বিশ্বের সামনে প্রকট হয়ে উঠল, তখন থেকেই চীন তাদের আয়রন ব্রাদারকে নিয়ে সন্দিহান। চীন ভাবছে পাকিস্তান কি তবে আমেরিকার কাছে তাদের সামরিক গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে? যদি পেন্টাগন বা সিআইএ পাকিস্তানের মাধ্যমে চীনা মিসাইল বা রেডার সিস্টেমের সিক্রেট জেনে যায়, তবে তা বেজিংয়ের জন্য হবে এক বিশাল সিকিউরিটি রিস্ক বা জাতীয় নিরাপত্তার ঝুঁকি। পরিস্থিতি আরও জটিল হচ্ছে যখন খবর আসছে যে পাকিস্তান এখন আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের মাটিতে জায়গা দিচ্ছে। এটি আসলে চীনের সেই বহুচর্চিত আয়রন ব্রাদারশিপের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার মতোই এক ঘটনা। ড্রাগন বুঝতে পারছে যে পাকিস্তান এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একজন ভারতীয় হিসেবে আমাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এই পুরো পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ পাকিস্তান যত বেশি চীনের থেকে দূরে সরবে, চীনের স্বপ্নের প্রজেক্ট সিপিইসি তত বেশি দুর্বল হবে। আর সিপেক দুর্বল হওয়া মানেই হলো ভারতের সার্বভৌমত্বের জন্য এক বড় বিজয়। কারণ পিওকের ওপর দিয়ে যাওয়া এই অবৈধ করিডর আমাদের নিরাপত্তার জন্য সবসময় একটি বড় চ্যালেঞ্জ ছিল। বন্ধুরা, পাকিস্তান কি আমেরিকার কোলে চড়ে চীনের বিষ নজরে পড়বে? আপনাদের কি মনে হয়? বন্ধুরা, চীনের ওপর পাকিস্তানের নির্ভরতা আজ এতটাই চরমে পৌঁছেছে যে শরীরের যন্ত্রণা ভুলে তাদের নেতাদের বেজিংয়ে হাজিরা দিতে হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, খোদ পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার বা হাড়ের চোট নিয়ে তড়িঘড়ি করে ছুটে গিয়েছেন বেজিংয়ে। কেন? কারণ ড্রাগনকে খুশি রাখা ছাড়া তাদের আর কোনো গতি নেই। আর সেখানে গিয়ে তারা যা করেছেন তা আন্তর্জাতিক মহলে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। চীন এবং পাকিস্তান মিলে ঘোষণা করেছে এক অদ্ভুত এবং হাস্যকর 5 পয়েন্ট পিস প্ল্যান বা 5 দফা শান্তি পরিকল্পনা। আপনারা আমার স্ক্রিনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অফিসিয়াল আর্টিকেলের হেডলাইনটি দেখুন। তারা বলছে সারা বিশ্বে শান্তি ফেরানোর ব্লুপ্রিন্ট নাকি তৈরি করবে বেজিং আর ইসলামাবাদ। বন্ধুরা, ভাবুন তো, যে দেশ নিজের দেশের সীমান্ত রক্ষা করতে পারে না, যাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর যাদের অর্থনীতি সম্পূর্ণভাবে আইএমএফের ভিক্ষার উপর টিকে আছে, তারা দিচ্ছে বিশ্ব শান্তির ফর্মুলা। এটি আসলে চীনের একটি মরিয়া ইমেজ বিল্ডিং বা ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা ছিল। চীন চেয়েছিল বিশ্বকে দেখাতে যে তারা শুধু যুদ্ধ নয়, শান্তিও বোঝে, আর পাকিস্তান সেখানে শুধু পুতুল হিসেবে স্বাক্ষর করেছে। কিন্তু চরম সত্যটা হলো এই যে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশী তো বটেই, বিশ্বের কোনো বড় দেশ বা গ্লোবাল পাওয়ার এই তথাকথিত পিস প্রপোজালকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি। এই পিস প্রপোজালটি আজ আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক কূটনৈতিক ডাস্টবিনে জায়গা পেয়েছে। কোনো দেশই এই প্রস্তাব নিয়ে কোনো আলোচনা বা সমর্থন জানায়নি। এটিই প্রমাণ করে যে আন্তর্জাতিক মঞ্চে এই চীন পাকিস্তান জুটির ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা আজ শূন্যের কোঠায় নেমে এসেছে।
একদিকে চীনের সম্প্রসারণবাদী নীতি আর অন্যদিকে পাকিস্তানের সন্ত্রাসবাদের ইতিহাস, এই দুইয়ের মিশেলে তৈরি কোনো শান্তি পরিকল্পনা যে বিশ্বের কেউ বিশ্বাস করবে না, সেটাই তো স্বাভাবিক ছিল। বন্ধুরা, এতক্ষণ তো পাকিস্তান আর চীনের ড্রামা নিয়ে আলোচনা করলাম, কিন্তু এবার আসি সব থেকে আসল কথায়। এই পুরো জিওপলিটিক্যাল সার্কাসে ভারতের লাভ কী? কেন আমাদের এই বিষয়টি এত গভীরভাবে বোঝা প্রয়োজন? ভারতের জন্য এখানে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ বা কৌশলগত সুবিধা লুকিয়ে আছে। এক, প্রতিবেশী দেশগুলোর জন্য এক চরম শিক্ষা। দেখুন, শ্রীলঙ্কার অর্থনৈতিক ধসের পর এবার পাকিস্তানও হাতে কলমে প্রমাণ করে দিল যে চীনা ঋণ বা চাইনিজ ডেট ট্র্যাপ মানেই হলো নিশ্চিত ধ্বংস। আজ নেপাল, ভুটান বা বাংলাদেশের মতো দেশগুলো খুব ভালো করেই বুঝতে পারছে যে চীনের সস্তা ঋণের আড়ালে আসলে সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার এক নীল নকশা থাকে। দুই, জাতীয় নিরাপত্তা ও সিপেকের ভবিষ্যৎ। ভারতের জন্য সবথেকে বড় স্বস্তির জায়গা হলো যদি এই আর্থিক সংকটের কারণে চীনের স্বপ্নের প্রজেক্ট সিপেক বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর মুখ থুবড়ে পড়ে, তবে ভারতের উত্তর সীমান্ত অর্থাৎ পিওকে এবং লাদাখ সীমান্ত অনেক বেশি নিরাপদ হবে। তিন, গ্লোবাল ডিফেন্স মার্কেটে ভারতের এন্ট্রি। বন্ধুরা, চীনা অস্ত্রের ব্যর্থতা এখন এক ওপেন সিক্রেট বা খোলাখুলি সত্য। পাকিস্তান নিজেই এখন চীনা ড্রোন বা মিসাইল সিস্টেম নিয়ে তিতিবিরক্ত। ঠিক এই জায়গাতেই ভারত তার দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম বা ধ্রুব হেলিকপ্টারের মতো বিশ্বমানের প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে গ্লোবাল মার্কেটে চীনের জায়গা নিতে পুরোপুরি প্রস্তুত। আজ বিশ্বের অনেক দেশই চীনের বদলে ভারতের ওপর ভরসা করতে শুরু করেছে। পরিশেষে এটাই বলতে হয়, পাকিস্তান যখন নিজেদের তথাকথিত আয়রন ব্রাদারশিপের দালান তাসের ঘরের মতো ভাঙতে দেখছে, ভারত তখন নিজের অর্থনৈতিক ভিত ইস্পাতের মতো শক্ত করছে। পাকিস্তান এখন আমেরিকার দালালি করবে নাকি চীনের পা চাটবে, এই দোটানাতেই তাদের দিন কাটছে। আর ভারত এই সুযোগে এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে নিজেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বা থার্ড লার্জেস্ট ইকোনমি হিসেবে প্রতিষ্ঠিত করার পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা কি মনে করেন, চীনের এই $220 মিলিয়ন চাপ কি পাকিস্তানকে দেউলিয়া হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে দিল? আর ভারত কি এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এবং সবাইকে এই অদ্ভুত কিন্তু বাস্তব তথ্যটি পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।